যদি সরাসরি বলি, জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এবং দলটার মধ্যে নিশ্চয়ই চৌকস মেধাদীপ্ত অনেক গুরুত্বপূর্ণ নেতাও সেখানে আছেন, কিন্তু মুশকিল হচ্ছে খোদ এই নিজ দলটি বিশ্বাস করে না তাদের আমির কোনো নারী হতে পারে। অন্তত এরকম স্টেটমেন্ট তাদের দিক থেকে কখনোই আসেনি, এবং এরকম টকশোগুলোতে আমরা তাদের নারী নেত্রীদের সঙ্গে কখনো কথা বলার সুযোগও পাইনি বা তাদের দিক থেকে তারা সেভাবে পরিচিত করায়নি। এখন আমরা জানতে পারছি যে তারা হয়তো 10টি আসন সেখানে কনফার্ম করেছে, আরও একটি আসন, একটি মুখ সেখানে যুক্ত হবে। যে দলটি আসলে নারীদের প্রতি, তাদের নেতৃত্বের প্রতি ঠিক এই ব্যবস্থাটা নিচ্ছে, এরকম ধ্যান ধারণা নিয়ে চলছে, তাদের সঙ্গে যদি জোটবদ্ধ হন তাহলে নারী হিসেবে আপনার নেতৃত্ব কতটা বিকশিত হবে বা আপনি কতটা আত্মবিশ্বাসী সেভাবে নিজেকে মেলে ধরতে পারবেন? শুধু আপনার না, আপনার মতো অন্যান্য নারীরা যারা আছেন, যারা এই জোটের সঙ্গে আছেন, তাদের পক্ষ হয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি যেটা বলেছিলেন এটা একদম দিনের মতো ক্লিয়ার হয়ে যায় যদি আমরা এনসিপি যখন জামাতের সাথে জোটে যায় তারপরে চিত্রটা দেখি এবং তার আগের চিত্রটা দেখি। এনসিপিতে এত ব্রাইট ইয়াং গার্লসরা আছে, আমার মাঝে মধ্যে হিংসে হতো যে আমাদের এবি পার্টিতে এতগুলা মেয়ে নাই এরকম ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট, কিন্তু এই মেয়েগুলাকে তারা কন্টেইন করতে পারে না, এবং আমি দেখলাম যে কন্টেইন করার চেষ্টাও করে নাই মনে হয়, যে কারণ তাদের কাছে তখন মুখ্য ছিল জামাতের সাথে যে জোটটা, সেটা। তো এই জোট একটা করতে যে আপনি যখন যেখানে মানে অভ্যুত্থানের পরে একটা বড় নারীদের একটা বড় অংশ ঝরে গিয়েছে এবং অল্প কিছু রয়ে গিয়েছে, তাদেরকেও কন্টেইন করার মতো কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। সেখানে আপনারা বুঝতেই পারছেন যে এই এই পরিস্থিতিতে নারীদের গ্রোথ কতটুকুই বা ভালো হবে, তাই না? এখানেও, এবং আমরা একটু আগে আলাপ করছিলাম বিহাইন্ড দ্য সিন যে যাদেরকেও দেয়া সম্ভাবনা আছে নমিনেশন আর কি সংরক্ষিত আসনে, সেটাও হলো যারা জামাতের নেক নজরে আছে। তার বাদে বাট একজন, সে হয়তো নেক নজরে নাই, বাট শি ইজ আ ভেরি গুড পলিসি মেকার। সে সংসদে গেলে খুব ভালো পলিসি নিয়ে আলাপ করতে পারবে, পলিসি নিয়ে কাজ করতে পারবে, সেই রকম মেধা তার আছে, সেই রকম অবদান দলের জন্যও আছে, কিন্তু ওনারা এখন যেতে পারবে না কারণ ওই নেক নজরটা নেই। তো এই আসলে মানে আমাদের মতো যারা আমরা একটা সেন্ট্রিস্ট ইনক্লুসিভ পলিটিক্স করতে চেয়েছি, তাদের জন্য তো আসলে পায়ে কোড়াল মারা ছাড়া তো এটা আমি মনে করি না আর কিছুই এই জোটটা। যার কারণে কিন্তু আমরা দলের জোটের বাইরে যে ইলেকশন করেছে, আমরা বুঝতে পেরেছিলাম যে জোটের বাইরে যে ইলেকশন করে যে খুব আমরা কোনো অনেক উপকার হয়ে যাবে, অনেক কিছু করতে পারবো তা না, বাট আমরা মনে করেছি যে আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা জরুরি, যে আমরা জানাতে চেয়েছি যে ওনারা যে ডিসিশন গুলো নিয়েছে জোট ভিত্তিক, এই ডিসিশন গুলো রং, এবং এই ডিসিশনের মাধ্যমে কিন্তু ছোট ছোট দলগুলো আসলে কিন্তু যে গ্রোথের যে পার্টটা, এই গ্রোথের পার্টটা নষ্ট হয়ে যায়। এটা শুধু নারীদের গ্রোথ না, ওভারঅল গ্রোথ নষ্ট হয়ে যায়, এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় নারীরা। খুবই স্পষ্ট বক্তব্য। অ্যাডভোকেট পাপিয়া, আপনি কি একটা মতামত দিতে পারেন নির্বাচন আইন নিয়ে? কারণ আমরা দেখতে পাচ্ছিলাম নতুন যে আইনটা, সেই আইন বিশ্লেষণ করে যে রাজনৈতিক দল যতগুলো আসন পাচ্ছে সেই আসনকে 50 দিয়ে গুণ করে 300 দিয়ে ভাগ করে যা ফলাফল হবে ততটাই নারী সেখানে থাকতে পারবে। সেই হিসেবে জামাত ইসলামী 68টা আসন পেয়েছে, 11 জন নারী তারা পার্লামেন্টে আনতে পারবেন, এবং এনসিপি যেহেতু 6টি আসন পেয়েছে তারা 1 জন নারী আনতে পারবেন। তো এই আইনটা আসলে এরকম জটিলতা তৈরি করে কিনা যেখান থেকে জামাত চাইলে এনসিপির মধ্য থেকে, অর্থাৎ তাদের জোটের মধ্য থেকে 1-2 জন নারীকে পদটা ছেড়ে দিতে পারতো, তাদেরকে সেখানে আনতে পারতো, কিন্তু এই আইন তো সেটা কভার করে না। এখানে কোনো দুর্বলতা দেখেন কিনা আপনি আইনের? এখানে হয়েছে কি, এখানে যদি জামাত সদিচ্ছা পোষণ করে তাহলে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। কারণ এখানে প্রতিবন্ধকতা নাই এই কারণে এটা সরাসরি নির্বাচন তো না, যে প্রতীক এগুলোর ব্যাপার আছে, তারপরে এটা জোটেরও ব্যাপার না, সমর্থন দিলে যে কোনো নারীকে দিতে পারে, এখানে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এক্ষেত্রে প্রতীকের কি কোনো বাধ্যবাধকতা আছে যে এই প্রতীকের অতীতে তো নাই? যে আমরা যে বিএনপির সময় 2টা মহিলা এমপি 91 সালে দিলাম, মনে আছে? তো সেখানে তো কোনো সমস্যা হয় নাই। অন্য জামাত তো তখন ভোট করছে আলাদাভাবে, আলাদা দাঁড়িপাল্লা নিয়ে, তো তাদের 2টা মহিলাকে দিলাম, কোনো সমস্যা নাই। এবং এবার তো আপনার ইয়েকে দেবে, এই যে প্রধানের মেয়ে,
প্রধানের মেয়ে যে তাসমিয়া প্রধান, জি। তাকে তো জামাত একটা আসন দেবে, তাকে দিচ্ছে জামাতের আসন। তো এইখানে এনসিপি কে দেওয়ার কোনো ব্যাপার না 5টা, কিন্তু জামাতের একটা ব্যাপার হচ্ছে যে জামাতের যিনি জামাত ইসলামের নেতা, জি। তার স্ত্রী হচ্ছে মহিলা শাখার নেতা। ওনারা জোড়া জোড়া হাত ধরে এসে হচ্ছে পার্লামেন্ট করবে। মানে এখানে ডাক্তার শফিকের বউ দেখবেন এমপি হবে, এখানে ডাক্তার আবু তাহেরের বউ এমপি হবে, এবং এখানে আপনার এই যে খুলনার যিনি পরোয়ার সাহেবের ওয়াইফ দেখবেন এমপি হবে, এবং শিশির বণিকের ওয়াইফকে দেখবেন নিয়ে আসবে, এবং নাজমুল হক ওই যে প্রধান যে আমি এখানে এই সুযোগে যে 10 জনের নামটা পাওয়া গেছে সেই নামটা যদি একটু বলি। মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন মুন্নি এবং নাজমুন্নিসা মিলু। জি, হাজবেন্ডের নাম বলেন, তাহলে আমরা চিনব। আবু তাহেরের ওয়াইফের তো নাম জানি না আমরা। আচ্ছা, এখানে হাজবেন্ডের নাম উল্লেখ করা নেই, শুধু স্ত্রীদের নাম উল্লেখ করা। যাই হোক, আমি মোটামুটি ভাবে আপনার কথাটা একটু শুনি। হ্যাঁ, তারপরে আরো আছে, যেমন অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রামতে থাকবে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। একজন বাকি রয়েছে, তার নামটা প্রকাশ করা হয়নি। জাকপা সভাপতি তাসমিয়া প্রধান থাকছে দলের কোটা, এবং এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে বাকি একজন হিসেবে। এই তো ঠিকই আছে। আমি এখানে যদি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার মতামত জানতে চাই। ধরুন, এটা অনেকেই, সাধারণ মানুষ তো আসলে এত অঙ্ক নিয়ে মাথা ঘামায় না, তারা কার্যকর পার্লামেন্ট চায়। তাদের অনেকের এই প্রশ্নটা আছে যে জামাত ইসলামীদের 10 জন নারী বা 11 জন নারী পার্লামেন্টে তারা হয়তো আনছেন, তারা যদি ফিল করতে পারেন যে এনসিপি থেকে আরো চমৎকার কিছু কণ্ঠস্বর যুক্তি দিয়ে পার্লামেন্টে নানাভাবে কার্যকর করতে পারবে, তারা কি আসন ছেড়ে দিতে পারে কিনা? সেই হিসেবে এনসিপির পক্ষ থেকে বা এবির পক্ষ থেকে কাউকে ইনভাইট করতে পারে কিনা? সেই সুযোগটা আসলে আইন কভার করে কিনা? সেই সদিচ্ছাই বা আছে কিনা? আচ্ছা, এখানে আইনের যে ধারা আছে, সংরক্ষিত নারী আসনের যে আইন, যেটা 2023 সালে সর্বশেষ এইটা অ্যামেন্ডেড হয়েছিল, এই আইনে স্পষ্ট করে বলা আছে যে দল থেকে অথবা জোট থেকে এই প্রার্থী প্রপোজ করতে পারবে। তো এইখানে সিদ্ধান্ত হয়েছিল যে নির্বাচন কমিশন যখন জানতে চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে, তখন সবাই জানিয়েছে যে আমরা জোটগতভাবে আমাদের প্রার্থী প্রপোজ করব। তো সেই ক্ষেত্রে এই যে আপনি যে কথাটা বলছিলেন যে 68টা আসনের বিপরীতে 11টা, এখানে এখন এনসিপি এবং জামাতের যে আসন বা বিএনপির সর্বমোট যে আসন, এগুলো সমানুপাতে হিসেব করলে বিএনপি পাবে 36টা এবং এনসিপি জামাত যে 11 দলীয় জোট, ওরা পাবে 13টা। হ্যাঁ, তো এইখানে জোটগতভাবে যেহেতু এই প্রার্থী প্রপোজ করার সুযোগ আছে, সেইখানে আমি মনে করি যে এইটা জোটের সিদ্ধান্ত। যেমন বিএনপিতে 36টা যে আসন, সেই 36টা আসনে কি 36টাই শুধু 36টা বা 32টা 35টাই বিএনপির যাবে, অন্য রাজনৈতিক দলের যাবে না? হ্যাঁ, এই যে আপনারা যেমন জোটকে দিবেন, একইভাবে 11 দলীয় জোটেরও কিন্তু সেই ক্ষেত্রে সুযোগ আছে যে অন্য রাজনৈতিক দলের এক বা একাধিক যোগ্য নেতৃত্বকে তুলে নিয়ে আসা। এখন তারা কতটুকু ওপেন মাইন্ডেড থেকে এই আসন ছেড়ে দিচ্ছে, সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এখানে এইটা আমি এই মুহূর্তে তো যেহেতু সিদ্ধান্ত যেটা মিডিয়াতে আসছে, এটা অফিসিয়ালি জোট থেকে জানানো হয় নাই দেখে এই মুহূর্তে বলতে পারছি না। তবে পাপি আপা যে প্রশ্নটা করেছেন যে অমুকের বউ তমুকের বউ, এই প্রশ্নটা সত্যি কথা বলতে আমারও ছিল। কিন্তু ধরেন একজন নারীর তার পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে তার রাজনৈতিক পরিচয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার রাজনৈতিক কন্ট্রিবিউশন, যেমন আপা নিজেও কিন্তু একজন রাজনীতিতে পরীক্ষিত কর্মী। আমার কথাটা তুমি বুঝো না, আমি বলেছি ওদের জামাত ইসলাম যিনি নেতা, তার ওয়াইফ হচ্ছে মহিলা শাখার প্রধান। মহিলা শাখার প্রধান। এই জায়গাটাতেই বলছি যে এখানে যে লিস্টে নামগুলো পড়লেন, সেই নামগুলোর মধ্যে ডক্টর তাহের, আব্দুল্লাহ মাহমুদ তাহের, উনার স্ত্রীর নাম দেখছি না, যেহেতু বিভিন্ন প্রোগ্রামে ওনাদের সাথে দেখা হয়েছে, ওনার নামটা যতটুকু জানা আছে ওনার নাম দেখছি না। তবে ভবিষ্যতে ওনাদের ফাইনাল লিস্ট যদি আসলে অফিসিয়ালি জানানো হয়, তখন হয়তো জানতে পারবো। আর মিলিয়াপা একটা কথা যেটা বললেন যে আমাদের সিদ্ধান্ত জামাতের সিদ্ধান্তের সাথে যে এইটুকু ইনফ্লুয়েন্স হয় কিনা, এটা একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের কোন দলীয় সিদ্ধান্তে জামাত ইসলামের কোন রকম কোনো ইনফ্লুয়েন্স নাই। হ্যাঁ, এখন দল নিজ থেকে, দলের
নারী নেত্রীদের মূল্যায়ন কতটুকু করতে চাচ্ছে বা করছে সেটা একটা বড় বিষয়। তবে আমাদের জোটে যাওয়ার বিষয়টা গণতান্ত্রিক ভাবে দলের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ চেয়েছিল এই জোটে যেতে, সেই জন্যই এই জোটে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনের পর এখন পর্যন্ত দলের যাবতীয় সিদ্ধান্ত দলের মধ্যেই আসলে ডিসাইডেড হয়। এখন দল থেকে কাকে কাকে প্রপোজ করবে জোটে এখানে যদি একটু থেকে একটু যাওয়ার একটা জন্য, ছোট্ট বিষয় একটু পরিষ্কার করবেন হুমায়ুনুর, মানে জামাতে ইসলামী আপনাদের এনসিপির মধ্যে আসলে কোনো প্রভাব তৈরি করছে না এবং এনসিপি স্বতঃস্ফূর্তভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারছে। নির্বাচনে আপনার যখন জোট হয়েছে সেটা আপনাদের জন্য বা জামাতে ইসলামী বা পুরো সামগ্রিকভাবে 11 দলীয় ঐক্যের জন্য খুব লাভজনক একটা ব্যাপার ঘটেছে। এই সমস্ত বিষয়গুলো কি মানে ভোটাররা বিশ্বাস করে বলে আপনি মনে করেন? মানে আপনার আচ্ছা, এখানে আসলে লাভ ক্ষতির বিষয়টা না। হ্যাঁ, ধরেন আমাদের এই নির্বাচনে যে ঐক্যটা হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক লাভ ক্ষতি এইসবের চিন্তা করে হয়নি। এটা সম্পূর্ণভাবে একটা সংস্কারের পক্ষের জোট ছিল, যে সংস্কারটা যদি বিএনপি যদি ওই মুহূর্তে আমাদেরকে এই কমিটমেন্ট দিত যে জুলাই সনদ এবং এই গণভোটের যে প্রস্তাবনাগুলো এই সমস্ত কিছুতে তারা একমত এবং যে কোনো মূল্যে তারা এই সংস্কারের পক্ষেই থাকবে, তাহলে কিন্তু জোটটা বিএনপির সাথেও হতে পারতো। সুতরাং এই জোটের সাথে আমরা কিন্তু ক্ষমতার হিসেব নিকেশের লাভ ক্ষতি আমরা কখনোই মনে রাখতে হবে অ্যাডভোকেট হুমায়ুনুর, যখন আসলে ওই সংস্কার ইস্যুটা ছিল তখন কিন্তু সেই অধ্যাদেশ বলুন বা সেই সনদে বলুন, সেখানে স্বাক্ষর করা দুটো দলের ভিতরে একটা জামাতে ইসলামী একটা বিএনপি ছিল। এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। নির্বাচন হয়েছে পরে গিয়ে এনসিপি স্বাক্ষর করেছে। ভালো হয়েছে যে আপনি তুলেছেন, এক লাইনে আমি উত্তর দিই। সেটা হচ্ছে বিএনপি ওই জায়গায় স্বাক্ষর করেছে, জামাতও করেছে, কিন্তু তাদের সাথে তো আমাদের আলোচনা হয়েছে। ধরেন শুধু উচ্চকক্ষের কথাই বলি, সব বাদ দিলাম, বিএনপি নিজ ইশতেহারে তারা লিখেছে যে উচ্চকক্ষে তারা পিআর সিস্টেমে, যেটা জুলাই সনদে প্রস্তাবিত ছিল, সেখানে তারা বলেছে যে পিআর সিস্টেমে না, তারা আসন বন্টন করবে হচ্ছে আসন ভিত্তিক রেশিওতে, এবং উচ্চকক্ষের যেই আলোচনা হবে সেটার মধ্যে কোনোভাবেই সংবিধান সংস্কারের প্রস্তাবনা থাকবে না। এই একটা উদাহরণ, সংবিধান সংস্কারের প্রস্তাবনাটাই হচ্ছে মেইন এজেন্ডা। এইটাই যদি উচ্চকক্ষে না যায় তাহলে তো উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। আর এনসিপি কেন স্বাক্ষর করতে পারে নাই? কারণ ওই সময় জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটার কোনো রূপরেখা ওই জুলাই সনদে ছিল না। দেখেন, তারপরে যখন গণভোটের আদেশটা সবাই হ্যাঁ জয়যুক্ত করলো এবং এইভাবেই যখন আলটিমেটলি জনরায়ের ভিত্তিতে আমাদের যেই সংস্কারের দাবিটা সেইটা স্ট্যাবলিশ হলো, আমরা কিন্তু তখন জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। একটা ভ্যাগ ডকুমেন্ট যেটা লিগ্যাল কোনো এনফোর্সিবিলিটি নাই, সেটাতে যদি আমরা ওই মুহূর্তে স্বাক্ষর করতাম জনগণের ম্যান্ডেট পড়ার আগে, তখন কিন্তু আজকে এই যে এখন আমরা যে বলছি যে যারা মানুষের জনরায়ের বিপক্ষে যাচ্ছে, সংস্কারের বিপক্ষে যাচ্ছে, সেই জায়গাটাতে আমাদের তখন ভয়েস রেজ করার সুযোগ থাকতো না। তাহলে আমরা মানে এইভাবে জিনিসটা কনক্লুশনে আসতে পারি যে শুধুমাত্র জুলাই সনদ বলুন বা সংস্কার বলুন, সেই ইস্যুটা মাথায় রেখে আপনারা জোটবদ্ধ হয়েছেন। এটা কোনো আদর্শিক জোটটা বা কোনো লাভজনক চিন্তা ভাবনা নিয়েও জোটটা হয়নি। যদি আমাদেরকে তখন বলা হচ্ছিল এটা সংস্কারের পক্ষে, একেবারে সংস্কারের পক্ষে। আচ্ছা, এখানে যদি একটু অ্যাডভোকেট পাপি আপনি মতামত দেন, বিএনপি কি সংস্কারের বিপক্ষে? নিজের দলের স্ট্যান্ড যদি ঠিক থাকে তাহলে সংস্কারের কারণে জামাতের মতো একটা প্রতিক্রিয়াশীল মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানকারী সংগঠনের সাথে যে জোট করতে হবে, এটা আবার ভাবতেও অবাক লাগে। বলেন 24 বছর আপনারা জামাতের সাথে ছিলেন। আমারটা শেষ করে দাও। এটা হুমায়ুনুর যে কথাটা বললো, এটা আবার ভাবতে অবাক লাগে। আর হুমায়ুনুর যে কথাটা বললো, আপনারা এতদিন জামাতের সাথে ছিলেন, জামাতের সাথে আমরা ছিলাম, তা আমাদের ওই দলীয় সংস্কার 14 সালেও আমাদের সম্মেলনে আমরা অনেক প্রস্তাবনা ছিল, 8 সালের সম্মেলনে আমাদের অনেক প্রস্তাবনা ছিল। সেগুলা কি জামাতকে আমরা ইন্টারফেয়ার করতে দিচ্ছি? নির্বাচনী জোট অনলি ফর নির্বাচনী জোট, এর বাইরে আমাদের কোনো কিছুতে আমরা হস্তক্ষেপ করিনি। তাদের সংগঠনে তারাও আমাদেরটা করতে দিনি, আমরাও তাদেরটা করিনি। এবং এটা যার যার দলের ভিতরে ইন্টারফেয়ার করার কোনো বিষয় নাই জোটের সাথে সম্পর্ক। আর জোটের ব্যাপারটা শুধু নির্বাচনী জোট আমাদের সাথে তাদের ছিল। এই কথাটা আমার কাছে একটু অবাকই লাগলো যে সংস্কারের সাথে একই ভাবে শুধু মানে জামাতের সাথে একটা এজেন্ডা ছিল সংস্কারের সাথে নির্বাচনী জোটটাই। নিজেরা যদি প্রার্থী দিত 300 সিটে 300টা প্রার্থী তো রেডি হতো, যেটা ভোট পেতো একটা আনুপাতিক হারতে হতো এবং নিজেদের ওয়েটটাও জানান দেয়া যেত। এতে জামাতের সাথে ওই 27টা 28টা 30টা সিটে যাওয়ার কারণে কি হলো?
নিজেদের অস্তিত্ব বিপন্নর মতো অবস্থা, তারপরে ভোটের যে ratio, বিপন্ন ঠিক জামাত বলা যাবে হচ্ছে- কিনা জানি না, তবে এটা ঠিক যে না, আসলে এটা- আমরা গুরুত্বপূর্ণ কিছু মুখগুলোকে আসলে দল ছাড়তে দেখেছিলাম, যাদের কথা আমরা শুনছিলাম আর কি। জি, ও সে নিজেই বলছে যে জামাত আমাকে ভোট দেয়নি, তাহলে জোটের অস্তিত্ব কোথায় থাকলো? এই জন্য বলছি যে তুষার যখন বললো যে জামাত আমাকে ভোট দেয়নি, জি, তো তাহলে এখানে জোটের অস্তিত্বটা বিপন্ন হলো না? আমি জোট যাকে করবো আত্মা দিয়ে তো করতে হবে, এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতে করে কমিটমেন্ট আমার ঠিক রাখতে হবে। এই যে হুমায়ুনারুর যেটা বললো যে আপনাদের সাথে এতদিনের জোট, 2001 সালে জোট করছি, 2টা মন্ত্রিত্ব দিছি, পতাকাও দিছি, জিয়াউর রহমান ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা দল। তারপরে যে আমরা জোট করছি নির্বাচনী, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে বঞ্চিত করিনি, জি, এবং তারা আমাদের ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না যে 50টা সিট দিতে যে 20টা দিচ্ছে। প্রতারণার অভিযোগে জামাত ইসলাম তুলতে পারবে না, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে জোট। জি। এই জন্য তরুণ প্রজন্মের, তরুণ সংগঠন, তরুণ সংস্কার, নতুন বাংলাদেশের বন্দোবস্ত, যাদের ভিতরে চিন্তা ভাবনা ছিল, সবসময় ইন্ডিভিজুয়ালি দাঁড়ানোটা ঠিক ছিল, আমার ব্যক্তিগত অপিনিয়ন। হ্যাঁ, চমৎকার করে বলছেন জিয়াউল কবির সুমন, আপনি আলাপে আছেন, যে কোনো প্রশ্ন আপনি করতে না, পারেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে জুলাই সনদে বলা হয়েছে যে 5% নারীরা প্রার্থী হবেন, হ্যাঁ, এবং এখানে আপনি দেখবেন যে 51টা দল, রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এবং এর মধ্যে 30টা দল কোনো নারী প্রার্থী দেয় নাই, আচ্ছা, দেয়নি। জামাত। তারপরে আবার আরপিওতে যদি দেখেন, এখানে বলা হয়েছে 33% নারী প্রতিনিধি থাকতে হবে। আপনি নীতি নির্ধারণী পর্যায়ে বলেন, অন্যান্য পর্যায়ে, আমি তো মনে করি যে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, তারা চান না, আমি বলতে একরকম বাধ্যই হচ্ছি, তারা হয়তো চানই না যে নারীরা উঠে আসুক। তারা চান যে তারা সংখ্যালঘু হিসেবেই তাদের পাশে থাকেন, তারা যা দিবেন সেটাই তারা কেন ভোট কেন করবেন। কেন এই ভাবনাটা আসবে? চাচ্ছেন না, মানে কারণ নাচার তো কারণ থাকে, না সেই চাওয়ার কারণটা কি হতে পারে? না, অনেক যেমন পারিবারিক যে বিষয়গুলো আছে, তারপরে অবকাঠামোগত তাদের পারিবারিক যে একটা আবহাওয়া আছে, হয়তো সেখানে সেসব বিষয়ে তারা চিন্তা ভাবনা করেন। আচ্ছা। তারপরে পেশি শক্তি, সাইবার বুলিং ইত্যাদি নানান বিষয় নিয়ে হয়তো তারা চিন্তা করেন যে না, একটা নারী দিলে ঝামেলা হইতে পারে, এরকম চিন্তা করতে পারেন। আমি জানি না ওনারা কি চিন্তা বুঝতে করেন, পারছি। কারণ যুগের পর যুগ তো এভাবেই চলে আসছে। আপনি কথা কাজে তো এক্ষেত্রেও কিন্তু আমি কোনো মিল পাচ্ছি না মিল নাই। রাজনৈতিক দলগুলো। না, এখানে জিয়াউল কবির সুমন যথার্থই বলেছেন। জি। এখানে আমরা কি টকশো করতে যে সাইবার বুলিং এর শিকার হচ্ছি না? কমেন্টসে যে অনেক খারাপ খারাপ মন্তব্য পড়ছি না? নিশ্চয়ই একদম। পড়ছি। তো সরাসরি নির্বাচন করতে গেলে টাকা, আমরা কিন্তু প্রফেশনাল লেডি যেহেতু তিনজনই আমরা লয়ার, জি, আমরা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করি মান্থলি, সেখানে আমরা নিজেরা ভোট করতে ক্যাপাবল। ঠিক আছে, এখন এখানে ওই যে পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি দিয়েই মহিলাদের আইনটা হয়। স্বাভাবিক কারণে কন্ট্রিবিউশন, ত্যাগ, অনেক যোগ্যতা থাকার পরও স্বীকৃতির ক্ষেত্রে পুরুষ শাসিত সমাজ মোটে কালে ওই পুরুষ মানসিকতারই বহিঃপ্রকাশটা রাজনৈতিক দলে ঘটায়। যদি নীতি নির্ধারণী পর্যায়ে যদি নারীদের অংশগ্রহণ বেশি থাকে তুলনামূলকভাবে, তাহলে তারা কিন্তু আপনি তাদেরকে কিন্তু বাংলাদেশের তুলে নিয়ে আসবে। জেলাতে কয়েকটা সংগঠনের মহিলা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আপনি বলেন, কিন্তু মহিলা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কি যোগ্য মহিলা জেলা শহরে নাই? তারপরে আমরা যেমন রাকসুর ভিপিজিএস হওয়ার মতো যোগ্য ছিলাম, কিন্তু নমিনেশন মেয়ে হওয়ার কারণে পাইনি, 2বার ভিপি ভোট করা লাগছে, পরে বলে মহিলা সম্পাদিকা, ওইটা আমরা দেখলাম পছন্দ যে করি না। কিছুদিনের জন্য দেখলাম যে নারী ও শিশু আবার বিষয়ক সারা মন্ত্রণালয়ের একজন বাংলাদেশেই এই মন্ত্রী অবস্থা। পুরুষ। হ্যাঁ, আমরা আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলাপ করি, মানে এটা ব্যারিস্টার নাসির সুলতানা মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাই। একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় কখনো কখনো, যেটা বিগত সময় আমরা দেখেছি, অনেকেই এটা বলেন যে একজন নারী সংরক্ষিত আসনে যখন একজন নারী যান, তার মাথায় থাকতে হয় যে তিনি একটা দলের রিপ্রেজেন্টেশন করছেন, কাজে দলের বাইরে গিয়ে কোনো কথাই বলা যাবে না, বলে কোনো একটা লাভ হবে না, বললে সেটা পরবর্তীতে ঝুঁকিও তৈরি করবে, তার রাজনৈতিক ক্যারিয়ারও সংক্ষেপে পড়বে। মানে আপনি নিজে অন্তত এটা মনে করেন কিনা? যদি সেটা মনে করে থাকেন, তাহলে নতুন পার্লামেন্টে আসলে সেখান থেকে বেরোনোর পথটা কি? জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আমি মনে করি শুধু সেগুলোই না, সেটার সাথে আরো কিছু ব্যাপারও যুক্ত হয়। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে একটা পুরনো খুবই বাজে নিয়ম আছে যে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন পত্রের জন্য 2জন পুরুষ এমপিকে প্রস্তাব করতে হয়। জি। এইটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে সংস্কার কমিশনে, আমি ছিলাম তখন। কিন্তু এই বাজে আইন, হ্যাঁ, প্রস্তাবক সমর্থক, একটা প্রস্তাবক একটা সমর্থক, একজন প্রস্তাব, দুজন একজন এমপি সমর্থক হইতে হয়, থাকতে হয়। দুজন এমপি হইতে হয়, MP হইতে হয়। এমপি হতে হবে, নির্বাচিত এমপি। হ্যাঁ, তো এই জায়গায়
মানে এই বাজে আইনটাকে মানে এত সংস্কারের কথা হচ্ছে কিন্তু এই বাজে আইনটাকে সংস্কারের কথা হয় নাই। তো আপনি এই এই মহিলা এমপি যে সংরক্ষিত আসনে যাকে যিনি প্রস্তাবক ছিলেন, যিনি সমর্থক ছিলেন, উনি তো কোনোদিন তাদের বিরুদ্ধেও বলবেন না। যদি ধরেন আমরা দেখেছি যে কুমিল্লা 6-এর এমপি আপনার রোডস এন্ড হাইওয়েজ এর যে আমাদের যে মন্ত্রী আছে ওনাকে ধরেছেন যে আপনাদের এই গাফলতি কতদিন চলবে। কিন্তু আপনি কি মনে করেন এরকম একজন সংরক্ষিত আসনে এমপি, নারী এমপি, তার এরকম কোন গাফিলতির জন্য তার প্রস্তাবক অথবা সমর্থকের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন? অথবা আজ পর্যন্ত আমাদের স্বাধীনতার পরে এই সংরক্ষিত আসনে যারা এমপি হয়ে এসেছেন তাদের কাছ থেকে আমরা কি খুব ভ্যালুয়েবল কোনো বিল উত্থাপন হতে দেখেছি অথবা কোনো ভ্যালুয়েবল বক্তব্য আমরা দেখেছি? দেখিনি, কারণ ওনারা ওখানে মানে এই সংরক্ষিত জিনিসটা ওনাদের মাথার ভিতরে ঢুকে যান এবং আমি দেখি যে ওনারা খুব ওয়াল ফ্লাওয়ার টাইপের হিসেবে থাকেন, যান বসে থাকেন, খুব একটা যে তারা ওখানে তাদের পারফরমেন্সটা যে খুব জোরালো হয় এরকম নয়। কারণ কি এটা এই যে তাদের মাথার ভিতরে থাকে যে আমি সংরক্ষিত, আমি বেশি কথা বললে আমার পদ পদবি থাকবে না, আমি বেশি আওয়াজ করলে আমার হয়তো এই আমরা মহিলা এমপি হিসেবে যে পারফরমেন্স রাখছি আমাদের সাথে যে পুরুষগুলা ছিল তারাও রাখেনি সেটা। ওই যে সাংবাদিক ভাই যিনি উপস্থিত আছেন জিয়াউল কবির সুমন, উনি যদি পার্লামেন্ট বিট করে থাকেন উনি দেখবেন যে আমাদের তৎকালীন সময়ে বড় বড় নেতারাও যে ভূমিকা রাখেনি, আমরা 2-4 জন মেয়ে অন্তত সেই ভূমিকা রাখছি পার্লামেন্টে। আচ্ছা এখন আমি একটু যে পাপিয়া বা রুবিনা বা ওনারা যেইভাবে পার্লামেন্ট কাঁপাইছে এটা আসলে অন্যরাও পারে নাই। একটা জিনিস একটা বিষয় একটু যেটা আমি বিরতিতে যাব সেটা হচ্ছে যে আপনারা মানে নারীদের মধ্যে আইন নিয়ে কাজ করেন, পড়াশোনা করেছেন এবং আইনি পেশায় আছেন, এরকম সংখ্যাটা অনেক বেশি। এখন সেই হিসেবে ব্যারিস্টার মিলি যেখানে বললেন বাজে আইন, সেই বাজে আইনের সংখ্যাটা হয়তো এটা হতে পারে যে সমস্ত আইন ব্যবহার করে নারীদের মানে বাধা তৈরি করা হচ্ছে, তাদের নেতৃত্বের পথে একটা বড় রকমের বাধা তৈরি করা হচ্ছে। কখনো সেই সমস্ত আইনগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কোনো জায়গায় কথা বলেছেন কিনা বা সেগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? এই জায়গাটাই মূল সমস্যা যে মানে একটা জিনিস আগের প্রসঙ্গ থেকে একটু বলে নেই। ধরেন আপনি সংরক্ষিত নারী আসন বলে না, নির্বাচিত নারী প্রার্থীও যদি আপনি হন, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়াটা খুবই কঠিন। আপনি দেখেন ইলিয়াস আলীর স্ত্রী উনার স্বামীকে হারিয়েছেন এই ধরনের গুমের ঘটনায়, অথচ গুম প্রতিরোধ অধ্যাদেশ যখন বাতিল করলো, রহিত করলো, তখন কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হ্যাঁ, তো এইটা তো দুঃখজনক। ছোট্ট মিসলিডিং ইনফরমেশন যাচ্ছে, এটা বাতিল করা হয়নি, এটা রহিত করা হয়নি। এখানে 16 মে পর্যন্ত টাইম, হ্যাঁ 16 মে পরে বলা হয়েছে যে হ্যাঁ আলাপ করে এটাকে আরো কার্যকর কিভাবে করা যায়। এটা রহিত করেছে। অধ্যাদেশকে র্যাটিফাই করার যে নির্ধারিত 30 দিন, সেই 30 দিন যদি অধ্যাদেশ 30 দিনের মধ্যে অধ্যাদেশ যদি র্যাটিফাইড না হয় তাহলে তো এইটার আর কোনো কার্যকারিতা থাকলো না। এটা নতুন আইন হিসেবে আনবে কিনা, কবে আনবে, একটা টাইমলাইন কিন্তু বলে দেবে। অবশ্যই আনা হবে। আমরা যারা গুমহীন হয়ে গেছি, জামাতের গুমগুলো ফেরত পাইছে। দুঃখের জায়গাটা কোথায় দেখেন, এইটা নিয়ে সারা পার্লামেন্টে একটা মানুষ যার নিজের স্বামীকে হারিয়েছে উনি বলতে পারেন নাই। ওই জায়গাটাই আমরা কষ্টের জায়গাটা প্রকাশ করছি। এখানে স্বামীকে হারাইতে জন্য আননেসেসারি দাঁড়ায় উঠে বললে হবে না। এখানে স্বামীকে হারাইছে না যে কতদিনের মধ্যে আপনারা এই বিলটা উত্থাপন করবেন। একটা নির্ভুল বিল, একটা শুদ্ধ বিল, একটা প্রকৃত বিল সুন্দরভাবে উপস্থাপিত হয়ে আপা এখানে ওই আলোচনাটা এখানে অনেক লম্বা আলোচনা। ধরেন এখানে সংজ্ঞা বা তাই না, সেখানে একটা শাস্তির বিধান আছে, এখানে একটা সবাই কিন্তু এটার জন্য। আচ্ছা এখানে একটু আপনি যেহেতু উল্লেখ করেছেন আমি বলি বিষয়টা, আপনারা যেটা উত্থাপন করেছেন গুম প্রতিরোধ আইনের বিষয়ে যে সংজ্ঞা বা শাস্তির বিধান, সমস্যাটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে সমস্যাটা সংজ্ঞা বা শাস্তির বিধানে না, সমস্যাটা হচ্ছে বলছি আপা মানবাধিকার অধ্যাদেশ অনুযায়ী যেই জায়গাটায় এই তদন্তগুলো করার এখতিয়ার
যাদের কাছে সেটা যাবে বড় সেই কথা না। তদন্ত এখানে ইস্যুটা আরো নিয়ে ব্যাপার আছে। সমস্যা, কারণ যারা গুম করে তাদের বিরুদ্ধেই তদন্ত। আপনি আচ্ছা আমি এখানে আমি আরো এই ব্যাপার এই আছে। তাদেরকে দেওয়ার অধিকার গুমের দেওয়ার ইস্যুতে কথা আমরা বলা গেল হচ্ছে, দুদিন সেই ধরে কথা জায়গাটা বলছি, ওখানে এখন যদি আমরা এই দেওয়া আলাপে হয় না। ঢুকি অনেক দীর্ঘ সময় যাবে। এরকম- আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনের একটা ছোট্ট আপডেট আমার ধারণা আপনি সেটা জানেন, তারপর একটু বলে রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি নিজে গুমের শিকার এবং পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করে জি অ্যাডভোকেট প্রকৃত পাপড়ি কিছু জিনিসটা বলছেন? জানতে হবে। জি আমি একটু এক মিনিট আমি বলি আপা, তারপর আপনি শেষ করেন। আমরা যে দুঃখে যে প্রসঙ্গে ছিলাম, যে দুঃখের জায়গাটা বলছি, যে ধরেন আপনি বলছেন এটা সংশোধিত বিল আকারে উত্থাপন করা হবে, আপনার কথা আমি মেনে নিলাম, হ্যাঁ, কিন্তু আমার যেই মানে যেই প্রসঙ্গে আমরা ছিলাম সেটা হচ্ছে যে মানে কেউ বাদ দেন, আমরা তো নারী প্রসঙ্গে ছিলাম। একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি নিজে ওনার স্বামী হারিয়েছেন, কিন্তু উনি অন্তত পক্ষে নিদেন পক্ষে হুমায়ুনুর এই কথাটা একটা প্রশ্ন বিষয় করতে একটু বলি পারেননি আপনাকে, যে একটা বিষয় একটু পরিষ্কার করি। এখানে আসলে নারী ইস্যু না, গুমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এবং এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে তিনি নিজে গুমের শিকার। কাজেই এই 18 মাসে খুব দ্রুত এই অধ্যাদেশটা করা হয়েছিল, যে কারণে এটা অধিকতর যাচাই বাছাই বা আরো শক্তিশালী কিভাবে করা যায় সেটা নিয়ে 16ই মের পর আনুষ্ঠানিকভাবে বসা হবে এবং আপনাদেরকে ইনভাইট করা হবে।